স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কাতারের আমির। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতা একান্তে বৈঠক করেন। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তারা। বৈঠকের পর দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তিগুলো হলো দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের স্থানান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সন্ধ্যায় বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন কাতারের আমির। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ। আগামী 8 মে প্রথম ধাপে সারা দেশের 150টি উপজেলায় ভোট হবে। ভোট গ্রহণ সুষ্ঠু এবং ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এই আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সভায় নির্বাচন কমিশনার ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 21 মে দ্বিতীয় ধাপে সারা দেশে 160 উপজেলায় ভোট হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের খবর জানাতে দিনাজপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, প্রথম ধাপে দিনাজপুরের কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে, কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে কি কি প্রতীক দেওয়া হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ইফতেখার, আপনি জানেন সারা দেশের ন্যায় আজকে দিনাজপুরের 13টি উপজেলার 3টি উপজেলার মধ্যে প্রথম ধাপের যে তফসিল ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট এবং বিরামপুর এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে। এতে করে এখানে আমরা দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্ম অফিসে কিন্তু আমরা রয়েছি। এখানে ইতিমধ্যে প্রার্থীদেরকে নিয়ে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ সরাসরি ব্রিফ করছেন এবং এর আগেও দিনাজপুরের পুলিশ সুপার ইফতেখার আহমেদ তিনিও ব্রিফ করেছেন এবং দিনাজপুরের যিনি সিনিয়র নির্বাচন অফিসার এবং এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামও কিন্তু তিনি এখানে রয়েছেন এবং প্রার্থীদেরকে যে বিভিন্ন যে আচার আচরণ বিধির যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো কিন্তু বিষয়ে তিনি জানান দিচ্ছেন। আরেকটি কথা বলেছেন, দিনাজপুরে যেহেতু 13টি উপজেলার মধ্যে প্রথম ধাপে 3টি উপজেলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 8 জন। এছাড়া বিরামপুর উপজেলার নির্বাচন চেয়ারম্যান পদে 2 জন, ভাইস পদে 4 জন এবং হাকিমপুর উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদে 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে গতকালকে যেহেতু প্রত্যাহারের লাস্ট ডেট ছিল, সেখানে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 1 জন করে থাকায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যানদ্বয় কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং এখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং প্রার্থীদেরকে যে বিধিনিষেধ এবং আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং এই সর্বোচ্চভাবে তারা এই আচরণ বিধি নির্বাচনের যে আচরণ বিধি রয়েছে সেটিগুলো কিন্তু মেনে চলবেন বলে প্রত্যাশা করছেন। এটি ছিল আমার কাছে দিনাজপুরের নির্বাচনের প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রার্থীদের সাথে মত বিনিময়ের সর্বশেষ খবর। ইফতেখার। দর্শক, উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। চট্টগ্রামে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে আজ সকাল 6টা থেকে কাল বুধবার সকাল 6টা পর্যন্ত সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রয়েছে। চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সবশেষ তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চিকিৎসকের উপর হামলার ঘটনা কবে ঘটেছে আর কর্মবিরতি প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
ইফতেখার গত চাঁদ রাতের দিন, যেটি ঈদের আগের দিন, সেদিন চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে ডাক্তার রক্তিম দাসের উপর হামলার ঘটনা ঘটেছে এবং গত 14 এপ্রিল চট্টগ্রামের মেডিকেল সেন্টারে চিকিৎসক রিয়াজউদ্দিন তার উপর হামলার ঘটনা ঘটেছে। তো দুটো হামলার ঘটনার পরপরই যে মামলা হয়েছিল, মামলার পরে পটিয়া জেনারেল হাসপাতালের ডাক্তারের উপর যে হামলা, সেই হামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং চট্টগ্রামের মেডিকেল সেন্টারের ডাক্তারের উপর হামলাকারীদেরকে আটকের পর তাদের আবার জামিন হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ তারা আজকের এই কর্মসূচি পালন করছে এবং তারা গত শনিবার 2 ঘন্টা কর্মবিরতি রেখেছিল। তো তাদের সাথে আমরা কথা বলেছি, সেটি হচ্ছে তারা প্রতিনিয়ত যেহেতু রোগী সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাওয়ার পর, দুর্ঘটনা ঘটার পর তারা চিকিৎসকের উপর যে নির্মমভাবে তারা হামলা চালিয়েছে, সেটি তারা কোনোভাবেই নিরাপদে তারা রোগীদেরকে সেবা দিতে তারা সাহস করতে পারছেন না। তাদের চিকিৎসা সেবা থেকে তারা এক প্রকার তারা ট্রমার মধ্যে যাচ্ছে, যেহেতু কোনো কারণে যদি রোগী কিছু হয় তাহলে তাদের উপর হামলার ঘটনা ঘটতে পারে। এ ধরনের আতঙ্ক এবং এ ধরনের অনিশ্চয়তার কারণে কিন্তু বিএমএ আজকের যে কর্মসূচি দিয়েছে। আমরা এখানে কথা বলবো চট্টগ্রামের সবচেয়ে বড় ডায়াগনস্টিক সেন্টার স্যাব্রনে জিএমএর সাথে। তিনি যদি একটু ছোট করে বলেন আপনারা আসলে কি সেবা থেকে আপনারা আজকে বিরত আছেন এবং আপনারা এটা কোনো প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত আপনারা পেয়েছেন কিনা বা কোনো উদ্যোগ আসছে কিনা? এই মুহূর্তে পর্যন্ত যেটা সকাল ভোর 6টা থেকে শুরু হয়েছে, আগামীকাল বুধবার ভোর 6টা পর্যন্ত এটা চলবে। যতক্ষণ অবধি আমরা বিএমএ, চট্টগ্রাম বিএমএ এবং চট্টগ্রাম ক্লিনিক এবং ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের এই কর্মসূচি যতক্ষণ আমরা নির্দেশ না পাবো, ততক্ষণ আপাতত কর্মসূচি আগামীকাল ভোর 6টা পর্যন্ত চলবে। পরবর্তী পদক্ষেপ ওনারা পরে জানাবে আমাদেরকে। এখন পর্যন্ত কোনো ধরনের জরুরি রোগী আসলেও কিন্তু তারা সেবা দিচ্ছেন না, তারা কোনোভাবেই সেবা দিবেন না যতক্ষণ না পর্যন্ত বিএমএ থেকে কোনো সিদ্ধান্ত আসবেন, এবং তারা তাদের কর্মসূচি আগামী ভোর 6টা পর্যন্ত চালিয়ে যাবেন, এমনটাই আমাদের মাধ্যমে জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের সরকারি হাসপাতাল, যেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে প্রচুর রোগীর চাপ সৃষ্টি হয়েছে, আমরা সকাল থেকে দেখেছি, এবং তারা কিন্তু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে, যেহেতু নতুন করে কোনো রোগী ভর্তি নিচ্ছেন না, কোনো ধরনের ডায়াগনস্টিক কোনো টেস্ট করছেন না, এবং প্রতিনিয়ত যে ইমার্জেন্সি রোগীগুলো আসছে সেগুলো সবগুলোই চট্টগ্রামে যে পরিমাণ বেসরকারি হাসপাতাল রয়েছে সবগুলো রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা চিকিৎসা নিচ্ছেন। ইফতেখার। দর্শক, চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। যাচ্ছে পরের সংবাদে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে পুড়েছে 14টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার ভোরে একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজি জানান, ঠাকুর বাজারের বিসমিল্লা সুতাঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল সহ 14টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এখানে বেশিরভাগ ছিল বিভিন্ন ব্যবসায়ীদের গোডাউন। রাস্তায় শুরু থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুলা থেকে আগুনের সূত্রপাত। মালয়েশিয়ায় 2টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মধ্য আকাশে হেলিকপ্টার 2টির সংঘর্ষ হয়। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির 90তম বর্ষপূর্তি উপলক্ষে হেলিকপ্টার 2টি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। ধারণা করা হচ্ছে নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত হেরেছিল অপর হেলিকপ্টারটি। এরপরে 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে। 2 হেলিকপ্টারে থাকা 10 জন ক্রুর সবাই মারা গেছেন। 3 দিনের সফরে পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সফরের প্রথম দিনে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে 2 রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় 2 দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন 2 নেতা। চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে 2 দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।